লাইট, ক্যামেরা, রোলিং, অ্যাকশন। বিভিন্ন রকম ব্যস্ততার কারণে আজকের এই গল্পটি আমি অর্থাৎ গল্পকথক প্রিয়ব্রত পাঠ করতে পারছি না। কিন্তু তা বলে কি আপনাদের গল্প শোনা হবে না? না, তেমনটা কিন্তু কখনোই এই গল্পকথক প্রিয়ব্রত হতে দেবে না। আজ আপনাদের জন্য গল্প পাঠ করবে গল্পকথক প্রিয়ব্রত টিমের সদস্যরা। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু যে আজকের আমাদের নিবেদনটি আপনার কেমন লাগলো। তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গল্পকথক প্রিয়ব্রত, আর তোমাদের জন্য আমার চ্যানেলের আজকের বিশেষ নিবেদন নচিকেতার লেখা কাহিনী অমীমাংসিত রহস্য। তাহলে বন্ধুগণ, শুরু করা যাক। লোকটা বলেছিল তুমি আমায় বিশুদা বলেই ডেকো। বলেই একগাল হাসি হেসেছিল। হাসিটা খুব ভালো লেগেছিল, খুব চেনাও মনে হয়েছিল। বিশুদার সঙ্গে প্রথম যখন দেখা হয়েছিল তখন আমার বয়স 9 কি 10, বিশুদার 18 কি 19। সেদিন আমি ছিলাম ছাদে। সামনেই বিশ্বকর্মা পুজো, আকাশে রং বেরঙে ঘুড়ির ঝাঁক। একটা ঘুড়ি কেটে গিয়ে পড়ল লালাদের বাগানে। এমনি আমার বাড়ির বাইরে যাওয়া নিষেধ ছিল, কিন্তু রোগ চেপে গেল, ঘুড়িটা চাই। সন্তর্পণে সবার চোখ এড়িয়ে ছাদ থেকে নেমে চলে গেলাম বাড়ির পেছনের গলিতে। একটা পাঁচিল, ওটা পার হতে পারলেই লালাদের বাগান। দেওয়ালের ইটে পা দিয়ে দিয়ে পাঁচিলটা বাইতে শুরু করেছি, এমন সময় বিশুদা এসে দাঁড়ালো। বলল, না বীরেশ, ও কাজটা করতে যেও না। পাঁচিলের উপর ধারালো কাঁচ লাগানো আছে, রক্তপাত দুর্ঘটনা অবশ্যম্ভাবী। কি ছিল লোকটার গলায় জানি না। আমি পাঁচিল থেকে নেমে এলাম। লোকটা আমার মাথায় হাত বুলিয়ে বলল, গুড বয়। তারপর হাসলো। আমিও লজ্জার হাসি হেসে দৌড়ে বাড়ি চলে গেলাম। এরপর যখন আমার সঙ্গে বিশুদার দেখা হয় তখন আমার মাধ্যমিক পরীক্ষা চলছে। অন্য সব বিষয় আমার আয়ত্তে, অঙ্ক ছাড়া। অঙ্কটা কিছুতেই আমার মাথায় ঢোকে না। বাড়ির সবাইও এ বিষয়ে চিন্তিত, স্কুলের মাস্টারমশাইরাও। আমি মনে মনে হাল ছেড়ে দিয়েছি। সেদিন আমি কোচিং সেন্টার থেকে ফিরছি, পরের দিন অঙ্ক পরীক্ষা। রাস্তার পাশে একটা ল্যাম্পপোস্টের নিচে দেখি বিশুদা দাঁড়িয়ে। আমায় দেখে একগাল হাসলো। বিশুদার মাথা ভর্তি এলোমেলো চুল, গাল ভর্তি দাড়ি। আমায় বলল, কি টেনশন হচ্ছে? কাল তো অঙ্ক পরীক্ষা। আমি উদাসভাবে বলি, তা তো হচ্ছেই। বিশুদা একটা ভাঁজ করা কাগজ দিলেন আমার হাতে। বললেন, এই দুটো অঙ্ক চোখ বন্ধ করে মুখস্থ করে পাতায় উগড়ে দিও। তারপর আমার মাথায় হাত বুলিয়ে ধীরে ধীরে চলে গেলেন। আমি বাড়িতে পৌঁছেই অঙ্কগুলো নিয়ে বসলাম, মুখস্থ করতে লাগলাম। কেন জানি না বিশুদার কথাটা অমান্য করার শক্তি পেলাম না। পরের দিন পরীক্ষার হলে গিয়ে দেখি প্রশ্নপত্রে ওই দুটো অঙ্কই এসেছে। সে বছর আমি 4টে বিষয়ে লেটার পেয়েছিলাম, তার মধ্যে একটা অঙ্ক। এখন আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। আমাদের দুর্বার যৌবন। বামপন্থী রাজনীতি করি, চোখে স্বপ্ন দুনিয়া বদলে দেব। দেশে কেউ ভুকা থাকবে না, সবাই সমান হবে। মিটিং, মিছিল, পথসভা, কফি হাউসে বসে বারুদ দিয়ে দাঁত মাজা, এসব নিয়েই ছিলাম। একদিন হঠাৎ বাস স্ট্যান্ডে দেখি বিশুদা দাঁড়িয়ে। আমায় দেখে হাসলো, আমিও এগিয়ে গেলাম। কি খবর, আপনি কেমন আছেন? বিশুদা বললেন, বেশ আছি। তুমি তো রাজনৈতিক নেতা হতে চলেছো। আরে না না, সেরকম কিছু নই, ওই আর কি। বিশুদা হাওয়া আড়াল করে একটা সিগারেট ধরালেন। হঠাৎ দেখলাম বিশুদার বাঁ হাতের দুটো আঙুল নেই। আমি কিছু বলার আগেই
বিশুদা বললেন, শোনো, তোমার বন্ধুদের মধ্যে ওই সৌমেন ছেলেটার সঙ্গেই বেশি মিশো। কিন্তু আমার তো সৌমেনকে পছন্দ হয় না। ওর চিন্তা ভাবনা ঠিক আমার মতো নয়। বিশুদা শান্ত গলায় বললেন, চেষ্টা করো, দেখবে একদিন ওই তোমার প্রাণের বন্ধু হবে। বলেই বিশুদা একটা চলন্ত বাসে উঠে গেলেন। বিশুদার কথা ফেলতে পারিনি। সৌমেনের সঙ্গে মিশতে শুরু করলাম। সত্যিই একদিন দেখলাম সৌমেন আমার প্রিয় বন্ধু হয়ে উঠল। সারাদিন একসঙ্গে থাকা, পাশাপাশি বসে ক্লাস করা, একসঙ্গে বসে পোস্টার লেখা, একই খাবার দুজনে ভাগ করে খাওয়া, মানে ছায়া সঙ্গী হয়ে উঠল। অবশেষে সেই দিনটা এলো, বাস ভাড়া বৃদ্ধি আন্দোলন। সরকার বাস ভাড়া বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। সুতরাং তার বিরুদ্ধে আমাদের নামতে হবে পথে। আমরা মিছিল করে শ্যামবাজার থেকে এগিয়ে চলেছি ধর্মতলার দিকে। আমাদের মজাই লাগছিল। মিছিলের কারণে দাঁড়িয়ে থাকা বাসগুলো থেকে মানুষ আমাদের দেখছে। নিজেদের নেপোলিয়ান মনে হচ্ছিল। বিভিন্ন রাস্তা থেকে মিছিলে আরো মানুষ যোগ দিয়ে মিছিলের শরীর বড় করছিল। একটা সময় মিছিলটা অজগর হয়ে গেল। মানছি না, মানব না স্লোগানে এখন শহরটা বধির হতে চলেছে। এমন সময় ভিড়ের মধ্যে হঠাৎই দেখলাম বিশুদা এসে আমার কাঁধে হাত রাখলেন। তারপর আমার কানে কানে বললেন, শোনো, ঠিক সৌমেনের পেছনে থাকবে, অন্য কোথাও নয়। মনে থাকে যেন, ঠিক পেছনে। বলেই বিশুদা ভিড়ের মধ্যে যেন উধাও হয়ে গেলেন। আমি হকচকিয়ে গেলেও হাঁটতে শুরু করলাম বিশুদার কথা মতো, ঠিক সৌমেনের পেছন পেছন। স্লোগানের কোলাহলে সবকিছু শোনা যাচ্ছে না। হঠাৎ দেখলাম ধোঁয়া এবং শুরু হলো চোখ জ্বালা টিয়ার গ্যাসে। সামনে থেকে পুলিশ আমাদের দিকে টিয়ার গ্যাস ছুঁড়তে শুরু করেছে। মিছিল ছত্রভঙ্গ হতে না হতেই আবার সঠিক আকার নিয়ে নিল। তারপর গুলির শব্দ। পুলিশ গুলি ছুড়তে শুরু করেছে মিছিল লক্ষ্য করে। মানুষ দিশেহারা হয়ে দৌড়তে শুরু করলো। কেউ কেউ পুলিশের দিকে সোডার বোতল ছুটতে শুরু করলো। আমার হঠাৎই বিশুদার কথা মনে পড়ে গেল। শোনো, ঠিক সৌমেনের পেছনে থাকবে, অন্য কোথাও নয়। আমি সৌমেনকে শ্যাডো করতে শুরু করলাম। একটা সময় দেখলাম সৌমেন রাস্তায় পড়ে গেল। ওর পেটে গুলি লেগেছে। আমি ঠিক ওর পেছনেই ছিলাম, না হলে গুলিটা আমারই লাগতো। বিশুদার কথা মনে পড়ে গেল। দেখবে একদিন ওই তোমার প্রাণের বন্ধু হবে। তাই তো হলো। আমার প্রাণ বাঁচলো সৌমেনের জন্যই। সৌমেনের পেটে গুলি লেগে ওর প্যানক্রিয়াসটা ড্যামেজ হয়েছিল। 2 বছর ওকে শয্যাশায়ী থাকতে হবে। বন্ধুহীন হয়ে মনমরা হয়েছিলাম। একদিন বাকি বন্ধুরা তাল তুলল। বেরিয়ে পড়লাম কজন মিলে। পৌঁছে গেলাম হিমাচল প্রদেশের অলহর নামের এক গ্রামে। খুব সুন্দর জায়গা। বাতাসে দূষণ নেই, নেই কোলাহল। 2-3টে দিন মজায় কাটল। এই অঞ্চলে একটা বিশাল বাংলোকে ঘিরে একটা গল্প আছে। লোকে বলে বাংলোটা নাকি ভুতুড়ে। প্রায় 100 বছরের পুরনো এই বাংলো। মিস মর্গ্যান নামে এক মহিলা নাকি এটা কিনেছিলেন। তিনি নাকি জাদুবিদ্যা জানতেন। একদিন তিনি আশ্চর্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। তারপর থেকে এই বাংলোতে কেউ থাকেনি। মাঝে মাঝে নাকি ওই বাংলো থেকে অদ্ভুত সব আলো আর শব্দ দেখা ও শোনা যায়। আমরা বন্ধুরা সবাই মিলে আলোচনা করে ঠিক করলাম যে ওই পথ আমরা কেউই মারাবো না। সবাই সহমত তো হলো, কিন্তু আমার কোথাও একটা খুঁত খুঁত করতে লাগলো। কি আছে ওই বাংলোতে সেটা না জেনেই চলে যাব?
একদিন কাউকে কিছু না বলেই হাজির হলাম বাংলোটার সামনে। তখন বিকেল, সন্ধ্যা হব হব করছে। সত্যি বাংলোটা দেখে গা ছমছম করে উঠল। বাংলোটা যেন পুড়ে গেছে। বাংলোটার আশেপাশে ঘাসগুলো কেমন কালো হয়ে আছে। নুড়ি বিছানো পথ ধরে বাংলোটার সিঁড়িতে যেই উঠেছি, এমন সময় দেখি পেছন থেকে কে যেন ডেকে উঠল। তাকিয়ে দেখি বিশুদা। মাথায় ঝাঁকড়া এলোমেলো চুল, মুখ ভর্তি দাড়ি, বিস্ফারিত চোখে আমার দিকে তাকিয়ে বললেন, খবরদার, তুমি ভিতরে যাবে না। আর 10 মিনিটের মধ্যেই এই বাংলোটা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে পড়ে যাবে। তোমার জন্মের তারিখ, তিথি, নক্ষত্র, ব্লাড গ্রুপ, বোন সেভ, রেটিনার কালার সব ম্যাচ হয়ে যাবে। তুমি পড়বে বিরাট বিপদে। এক্ষুনি চলে যাও। আমি সম্মোহিত মানুষের মতো সিঁড়ি দিয়ে নেমে এলাম। বিশুদা আমার হাত ধরে নিয়ে এলো আমাদের গেস্ট হাউসের কাছে। সেখানে আমার বাকি বন্ধুরা আছে। তারপর বললেন, কালকেই এখান থেকে চলে যেও। বলে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে চলে গেলেন। আমার কলেজ জীবন শেষ হয়ে গেছে। আমি এখন বিশ্ববিদ্যালয়ে। একদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা মিটিং করছি, এমন সময় দেখি পাশে বিশুদা। আমার দিকে তাকিয়ে একগাল হাসলেন। এক মুখ দাড়ির মধ্যে শুধু দাঁতগুলি প্রকট হলো। এমনিতে এখন আমার দাড়িওয়ালা লোক পছন্দ হয় না, কিন্তু বিশুদা তো আলাদা ব্যাপার। বললাম, কি ব্যাপার বিশুদা, বহুদিন পর? তুমি এবার থেকে এই বামপন্থী রাজনীতি থেকে সরে এসো। তুমি বরং নাটক করো, নাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যাও। আমি হয়তো কিছু বলতে যাচ্ছিলাম, দেখলাম বিশুদা হাওয়া। নাটক যে আমার এত প্রিয় একটা বিষয়, আর আমার মধ্যে যে এত বড় একটা নাট্য প্রতিভা লুকিয়ে আছে, সে আমি জানতাম না, যদি না আমি নাট্য জগতে প্রবেশ করতাম। প্রথমে একটা গ্রুপ থিয়েটারের সঙ্গে ছিলাম, তারপর নিজেই 2-3টে নাটক লিখে ফেললাম, শুরু করলাম নিজের দল। ততদিনে নাট্যকর্মী বা নাট্য ব্যক্তিত্ব হিসেবে আমার বেশ নাম হয়ে গেছে। রাজ্যের রাজনৈতিক অবস্থা তখন বেশ সংকটজনক। সরকারি দলের বিরুদ্ধে তখন দানা বাঁধছে অন্য একটি দল। তারা ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে। বিরোধী রাজনৈতিক দলটা ডাক দিল রাজ্যের বুদ্ধিজীবী সমাজকে ওই রাজ্য সরকারের অনাচারের বিরোধিতা করতে। অনেকে যোগ দিলাম আমিও। শুরু হলো রাজনৈতিক টানাপোড়েন। হলো ভোট। আমি দাঁড়িয়ে গেলাম ভোটে, বিরোধী পক্ষে। জিতে গেলাম আমরা, গড়লাম নতুন সরকার। আমি মন্ত্রী হলাম, শিক্ষামন্ত্রী। পার হয়ে গেল 5টা বছর। আবার ভোট। আমি জিতেছি, আমরাও জিতেছি, মানে নতুন রাজ্য সরকার। পার্টি সুপ্রিমোর কাছে বলে রেখেছি এবার যেন আমায় পরিবহন দপ্তরটা দেওয়া হয়, কারণ আমার একটা পরিকল্পনা ছিল। আমি বুঝেছিলাম দূষণহীন পৃথিবী বানাতে গেলে তেলের ওপর নির্ভরতা কমাতে হবে, অর্থাৎ তেলহীন যানবাহন প্রয়োজন। সে কারণে আমি একটা বিল আনব, যাতে রাজ্যে ব্যাটারি চালিত যানবাহনের প্রচলন হয়। আমার প্রস্তাব শুনে উচ্চ পর্যায়ের অনেকে ধন্য ধন্য করলেও আমার কাছে খবর আছে বহু মানুষ যাদের জীবিকাই তেল, তারা আতঙ্কিত। তেল মাফিয়ারা আমার প্রাণনাশের চেষ্টা শুরু করেছে, কিন্তু আমি অনড় হয়েই আছি। দেখা যাক না কি হয়। আমি আমার অফিসে সেদিন বসে আছি। রাত অনেক, তাই লোকজন কেউ নেই। পরের দিন পরিবহন মন্ত্রী হিসেবে আমার শপথ গ্রহণ। হঠাৎ দেখলাম দরজা ঠেলে বিশুদা ঢুকলেন। মাথায় ঝাঁকড়া চুল, মুখ ভর্তি দাড়ি, আমার সামনে চেয়ারে বসলেন। বললেন, কাল শপথ গ্রহণে তুমি থাকবে না। আমি তো অবাক। বলেন কি বিশুদা, আমার শপথ গ্রহণ আর আমিই যাব না? বিশুদা চেয়ারে হেলান দিয়ে বসলেন। বললেন, না, তুমি যাবে না। গেলে গুলিবিদ্ধ হবে।
তোমাকে মারার জন্য 3 জন স্নাইপার ভাড়া করা হয়েছে। কারা ভাড়া করেছে? যাদের বাড়া ভাতে তুমি ছাই দিতে চলেছ, তেল ব্যবসায়ীরা। তুমি বুঝতে পারছো বীরেশ, তোমার ব্যাটারি চালিত যানের তত্ত্ব, মানে তেলহীন যানের তত্ত্ব যদি এই রাজ্যে সফল হয়, তাহলে গোটা দেশের তার প্রয়োগ হতে আর কতটা সময় লাগবে? তেল ব্যবসায়ীদের কত লক্ষ কোটি টাকার ক্ষতি হবে বুঝতে পারছো? কিন্তু আমি কাল শপথে না গেলে কি এ সমস্যার সমাধান হবে? হবে, অন্তত হওয়াই তো উচিত। কারণ তুমি বেঁচে থাকবে, আর বেঁচে থাকলেই তুমি আর তোমার তত্ত্ব প্রয়োগ সফল হবে। সে না হয় আমি কাল গেলাম না, কিন্তু অন্য কোনো দিনও তো ওরা আমায় মারতে পারে। না, কালকের পর আর কেউ ও চেষ্টা করবে না। গোটা পৃথিবীর নজর তোমার উপর থাকবে। আমি ঠিক বুঝতে পারছি না বিশুদা। বিশুদা এবার আমার দিকে একটু ঝুঁকে বললেন, দেখো, 9 বছর বয়সে লালাদের বাগানে ঘুড়িয়ে আনতে গিয়ে পাঁচিলের কাঁচে 2 আঙুল বাদ পড়ে গেছিল। এই দেখো সেই হাত। তোমার যাতে না বাদ পড়ে তাই জন্য তোমায় সতর্ক করেছিলাম। তুমি শুনেছিলে তোমার আঙুল অক্ষত। মাধ্যমিকে অঙ্কে কাঁচা ছিলাম, ফেল করেছিলাম। তোমায় অঙ্কগুলো দিয়ে দিয়েছিলাম, তুমি পাশ করেছো। 18 বছর বয়সে পুলিশের গুলি পেটে লাগে, কারণ আমার সৌমেনের মতো বন্ধু ছিল না। তাই সৌমেনের সঙ্গে বন্ধুত্ব করতে বলেছিলাম ওর পেছনে থাকতে। তাই এই দেখো। বলে পাঞ্জাবিটা তুলে দেখান। এরকম কোনো গুলি বা অপারেশনের কোনো দাগ তোমার পেটে নেই। এবার আমার মাথায় ভেতর অদ্ভুত সব বিদ্যুৎ খেলে বেড়াতে লাগলো। নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না। স্বপ্ন দেখছি না তো, বাস্তবে এও সম্ভব। বললাম, তার মানে আপনি আর আমি? বিশুদা আমায় থামিয়ে দিয়ে বললেন, ঠিক ধরেছ, আমি তোমার ভবিষ্যৎ, ঠিক 11 বছর পরের ভবিষ্যৎ। কিন্তু আপনি এই অবস্থায় এলেন কি করে? বিশুদা একটা করুণ হাসি হেসে বললেন, মনে আছে হিমাচলের মর্গ্যান প্যালেস? আসলে ওটা একটা ম্যাগনেটিক ফিল্ড। বিশেষ সময় বিশেষ মানুষ ওই ফিল্ডে পৌঁছালে সে টাইম ট্রাভেলের মধ্যে পড়ে যায়। আমিও পড়ে গেছিলাম, কিন্তু তোমায় পড়তে দিইনি, তাই তুমি নিরাপদ এখানে বসে আছো। কিন্তু আপনি কি নিরাপদে নেই? আমার পায়ের তলায় সর্ষে, আমি এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না, অনেক ঝামেলা। তাহলে বারবার আসেন কি করে? বিশুদা উদাস মুখে বললেন, অনেক কষ্ট করে আসতে হয় বীরেশ, যাতে তুমি বিপদে না পড়ো। মহাকালের লেখাকে বদলানো সে কি 4টিখানি কথা? তাহলে আমি তো গুলিবিদ্ধ হব। না, তুমি গুলিবিদ্ধ হবে না। তোমার বদলে শপথ নিতে যাব আমি। এবার বিশুদা নিজের মাথার ঝাঁকড়া চুল ও দাড়িটা খুলে নিলেন। এবার বিশুদাকে দেখে আমি চমকে উঠলাম। অবিকল আমি, যেন নিজেকেই দেখছি আয়নায়। এই জন্যেই ছদ্মবেশে থাকতেন, যাতে আমি চিনতে না পারি? বিশুদা হাসলেন, এ কথার কোনো উত্তর দিলেন না। তোমার 1 সেট জামা কাপড় দাও, আর 1 সেট নিজের জন্য রেখো। দুজনেই একই রকমের ড্রেসে থাকবো। আমি থাকবো স্টেজের উপর, তুমি থাকবে স্টেজের নিচে পাটাতনের তলায়। আমি পাটাতন খুলে রাখবো। যখন শুনি গুলি চলবে, আমি তখন পাটাতনটা পায়ের চাপ দিয়ে স্টেজের নিচে পড়ে যাব। তুমি উঠে আসবে স্টেজের নিচে থেকে, যেন তুমি অকস্মাৎ গুলির শব্দে স্টেজ ভেঙে নিচে পড়ে গেছিলে, এবং দেহরক্ষীদের সাহায্যে ভাঙা স্টেজের ভেতর থেকে উঠে এলে। কেমন? কিন্তু বিশুদা, আপনি যখন জানেন গুলিটা কোথা থেকে আসবে, তখন এখনই বলে দিচ্ছেন না কেন? যে গুলিটায় তোমার বিদ্ধ হওয়ার কথা সেটা আসবে সামনে থেকে। কিন্তু ভায়া, আরও 2 জন স্নাইপার আছে, তারা কোথায় লুকিয়ে থাকবে তা তো আমি দেখিনি বা জানি না। সুতরাং গুলি একটা জলাই বাঞ্ছনীয়। একটা গুলি বাঁচিয়ে দিলে আরও 2টো চলবে অজ্ঞাত জায়গা থেকে। না, তা হতে দেয়া যায় না। কিন্তু বিশুদা, গুলি তো চলবেই। একটা গুলি। আমি কোকিয়ে উঠি, সে গুলি তো আপনার লাগবে। সে তো 11 বছর পরে তোমারও লাগবে, যদি না আবার তোমার বিশুদা আসে। এর মানে ঠিক বুঝতে পারলাম না। 11 বছর পর কি হবে? তোমার মৃত্যু যোগ আছে, তবে
11 বছর তোমার অখণ্ড আয়ু রয়েছে, এটাই কি যথেষ্ট নয়? আমার এক সেট জামা কাপড় নিয়ে বিশুদা চলে গেলেন। পরের দিন কাগজে, টিভিতে শুধু আমারই ছবি। শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবী জুড়ে আলোড়ন। তেল ব্যবসায়ীদের ঘৃণিত চক্রান্তের বিরুদ্ধে সারা পৃথিবী মুখর। আমি জাতীয় বীরে পরিণত হলাম। চক্রান্তকারীদের বুলেটেও পরাজিত হলেন না বীরেশ রায়। আমি শুধু এইটুকুই মনে রাখতে পেরেছি যে আমি ভীরু হয়ে স্টেজের পাটাতনের নিচে বসে আছি। হঠাৎই গুলির শব্দ। পাটাতনের কাঠ ছড়ে গিয়ে বিশুদা পড়লেন আমার সামনে। বুকে একটা লাল দাগ। আমার দিকে তাকিয়ে বললেন, যাও, উঠে পড়ো। দেহরক্ষীরা হাত ধরে আমায় তুলল। সামনের জনতা ভয়ে ছত্রভঙ্গ হয়ে ছুটেছে। দেহরক্ষীরা আমায় ঘিরে ধরেছে একটা পাঁচিলের মতো। পাটাতনের নিচে উঁকি দিয়ে বিশুদাকে আর দেখতে পেলাম না। অনেকগুলো দিন পার হয়ে গেছে। আমার চুলে পাক ধরেছে। আমি এখন রাজ্যমন্ত্রী নই, কেন্দ্রীয় মন্ত্রী। আমার স্বপ্নের ব্যাটারি চালিত যান এখন গোটা দেশে নয়, পৃথিবীর অনেক জায়গাতেই চলে। আমি এখন আর কাজে তেমন মন দিতে পারি না, কারণ শপথ গ্রহণের সেই দিনটার পরে কেটে গেছে 10টা বছর। এটা 11 চলছে। আমি অপেক্ষায় আছি। আজও বিশুদা আসেননি। আজকের এই গল্পে বীরেশের ভূমিকায় চিষ্মান বন্দ্যোপাধ্যায় এবং বিশুদার ভূমিকায় সুদীপ্ত খান। শেষ হলো গল্পকথক প্রিয়ব্রতর আজকের নিবেদন। আমি আশা করব আজকের নিবেদনটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এরকমই নিত্য নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে আগামী সপ্তাহে।